ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ক্লেভ সেন্টেন্স পার্ট 1 এর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ইংরেজি একমাত্র ভাষা যেখানে আমরা প্রচুর ক্লেভ সেন্টেন্সের ব্যবহার দেখতে পাই। ক্লাসটা দীর্ঘ হওয়ার কারণে 3টে পার্টে ভাগ করে দেখাবো। ক্লেভ সেন্টেন্সের ইউজগুলো জানতে হলে সাবজেক্ট কমপ্লিমেন্টের ধারণা থাকা প্রয়োজন। যখন কোনো পার্টিকুলার ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে আমরা এমফ্যাসিস বা হাইলাইট করতে চাই তখন তাকে আমরা কমপ্লিমেন্টের অংশ হিসেবে ব্যবহার করি। এখানে দেখো দুটো এক্সাম্পল রয়েছে। মাই ফাদার ইজ মাই টিচার, মাই টিচার ইজ মাই ফাদার। প্রথম বাক্যে দেখো মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর মাই টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দ্বিতীয় বাক্যে দেখো প্রথম বাক্যে যেটা কমপ্লিমেন্ট ছিল দ্বিতীয় বাক্যে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর প্রথম বাক্যে যেটা সাবজেক্ট ছিল দ্বিতীয় বাক্যে সেটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি যে সাবজেক্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট হয়, তাহলে সেই হিসেবে এই দুটো বাক্যের অর্থ একই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এই দুটো বাক্যের অর্থের পার্থক্য আছে। কেন পার্থক্য আছে সেটা জানতে হলে এই নিচের লেখাগুলো দেখতে হবে। উপরের দুটো বাক্যই গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু বাক্য দুটির মধ্যে অর্থের পার্থক্য আছে। মাই টিচারকে যদি মাই ফাদারের থেকেও এমফ্যাসিস করতে চাই তাহলে মাই টিচার এই ফ্রেজটিকে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসাতে হবে। এই দুটো বাক্য দেখো, প্রথম বাক্যে মাই ফাদারের থেকে মাই টিচারকে বেশি এমফ্যাসিস করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, তার জন্য দেখো এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দ্বিতীয় বাক্যে দেখো মাই টিচারের থেকে মাই ফাদারকে বেশি এমফ্যাসিস বা হাইলাইট করা হচ্ছে, তার জন্য দেখো মাই ফাদারকে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এই বিষয়টা থেকে তোমরা শিখতে পারলে আমরা যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে হাইলাইট করতে চাই তাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি। মনে রাখবে, যে ইনফরমেশান কম গুরুত্বপূর্ণ এবং লিসনারের কাছে জানা বা পরিচিত তাকে সাবজেক্ট, এবং যে ইনফরমেশানকে আমরা বেশি ইম্পর্ট্যান্স দিতে চাই এবং লিসনারের কাছে নতুন বা অজানা তাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা কি জানলাম? কমপ্লিমেন্ট অ্যাডস নিউ ইনফরমেশান। তাহলে ক্লেভ সেন্টেন্সের ডেফিনিশনটা কী হবে? আ ক্লেভ সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স দ্যাট ইজ ইউজ টু কানেক্ট known information with new information. In a cleft sentence, we basically focus on one part of a sentence. Cleft sentence হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? যার একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর এই ধরনের বাক্য জানা তথ্যের সাথে অজানা তথ্য যোগ করে। আমরা মূলত বাক্যের কোনো একটা অংশকে ফোকাস বা হাইলাইট করতে ক্লেভ সেন্টেন্স ব্যবহার করি। ক্লেভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আর এই সাবজেক্ট হলো লিসনারের কাছে নোন ইনফরমেশান, আর কমপ্লিমেন্ট হলো লিসনারের কাছে নিউ ইনফরমেশান। সেন্টেন্সটা দেখো, জন এট দ্য কেক, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই বাক্যের যে কোনো একটা পার্টকে আমরা এমফ্যাসিস করে ক্লেভড সেন্টেন্স বানাবো। কিভাবে বানাবো? মনে রাখবে, যে কোনো সিম্পল সেন্টেন্সকে দুটো ক্লসে স্প্লিট করে আমরা ক্লেভড সেন্টেন্স বানাই। ক্লেভড সেন্টেন্স কথার অর্থ হচ্ছে স্প্লিট সেন্টেন্স। এই বাক্যে যদি আমরা এই জনকে হাইলাইট বা এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটাকে এভাবে লিখতে হবে, ইট ওয়াজ জন। ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যার কোনো বাংলা অর্থ হয় না, তারপরে বি ভার্ব বসাতে হবে, আর এই বি ভার্বটা কোন টেন্সে হবে সেটা ডিপেন্ড করছে এই বাক্যটার উপর। এই বাক্যে দেখো ভার্বটা পাস্টে রয়েছে, তার জন্য ওয়াজ বসানো হলো। বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসাতে হয়, এখানে দেখো জনকে বসানো হলো। যেহেতু জনকে ফোকাস বা এমফ্যাসিস করা হচ্ছে তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসানো হলো। আর এই সেন্টেন্সের বাদবাকি অংশটা রিলেটিভ ক্লসের মধ্যে বসাতে হবে। যেহেতু জন রয়েছে তার জন্য হু বসানো হলো। এই হুয়ের জায়গায় তোমরা দ্যাটও ব্যবহার করতে পারো। তাহলে একটা জিনিস দেখো, ইট ওয়াজ জন, এই অংশটুকু হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর এই বাদবাকি অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দেখো রিলেটিভ ক্লজ আকারে আছে। এই রিলেটিভ ক্লজের ফাংশনটা কি? এই রিলেটিভ ক্লজের ফাংশন হচ্ছে এই পূর্ববর্তী যে অ্যান্টিসিডেন্ট জন, এটাকে এমফ্যাসিস করতে সাহায্য করা। আবার যদি আমরা এই উপরের বাক্যটার এই কেক এই শব্দটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে হবে, ইট ওয়াজ দ্য কেক দ্যাট জন এট। এখানে দেখো কেককে ঠিক কমপ্লিমেন্টের জায়গায় রাখা হয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, দেখো বাক্যের যে অংশটাকে আমরা হাইলাইট বা এমফ্যাসিস করতে চাই সেটাকে আমাদের কমপ্লিমেন্টে রাখতে হবে, আর বাদবাকি অংশটা আমাদের রিলেটিভ ক্লসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ক্লেভ সেন্টেন্সের টাইপসগুলো দেখো,
ইট ক্লেপ্ট সেন্টেন্সেস, WH ক্লেপ্ট সেন্টেন্সেস, অল ক্লেপ্ট সেন্টেন্সেস, রিভার্স WH ক্লেপ্ট সেন্টেন্সেস, ক্লেপ্ট সেন্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, ইনফারেন্সিয়াল ক্লেপ্ট সেন্টেন্সেস, দেয়ার ক্লেপ্ট সেন্টেন্সেস, if because ক্লেপ্ট সেন্টেন্সেস, ক্লেপ্ট সেন্টেন্সেস বাই এমফাসাইজিং অ্যাডজাংক্টস, ডিসজাংক্টস, কনজাংক্টস। আজকে আমি প্রথম 4টে ক্লেপ্ট সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা দেখব ইট ক্লেপ্ট সেন্টেন্সেস। ক্লেপ্ট সেন্টেন্সের মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় ইট ক্লেপ্ট সেন্টেন্স, কিন্তু এর একটা লিমিটেশন আছে। এই ক্লেপ্ট সেন্টেন্স ভার্বকে এমফ্যাসিস করতে পারে না। এবারে এক্সাম্পলগুলো দেখো, দ্য ডগ চেস্ট দ্য ক্যাট, কুকুরটা বিড়ালটিকে ধাওয়া করেছিল। দেখো এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, এর মধ্যে কোনো এমফ্যাসিস নেই। এবারে আমরা এই স্ট্রাকচারের যে কোনো একটা পার্টকে এমফ্যাসিস করে ক্লেপ্ট সেন্টেন্স বানাবো। যদি আমরা এই ডগকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ দ্য ডগ হুইচ কিংবা দ্যাট চেস্ট দ্য ক্যাট। এখানে দেখো ডগকে এমফ্যাসিস করা হচ্ছে, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসানো হয়েছে। আর সেন্টেন্সের বাদবাকি অংশটা দেখো রিলেটিভ ক্লসের মধ্যে রাখা হয়েছে। তাহলে এর বাংলা অর্থটা কী দাঁড়ালো, কুকুরই বিড়ালকে ধাওয়া করেছিল। এখানে দেখো এই হস্যই এই অক্ষরটার দ্বারা এই কুকুরকে এমফ্যাসিস করা হচ্ছে যে অন্য কেউ নয়, কুকুরই বিড়ালকে ধাওয়া করেছিল। আবার যদি আমরা এই ক্যাটকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ দ্য ক্যাট হুইচ কিংবা দ্যাট চেস দ্য ডগ। বিড়ালকেই কুকুরটা তাড়া করেছিল, অর্থাৎ কুকুরটা অন্য কাউকে নয়, বিড়ালকেই তাড়া করেছিল। দেখো এখানে হস্যই অক্ষরটার দ্বারা বিড়ালকে এমফ্যাসিস করা হচ্ছে। এবারে পরের বাক্যটা দেখো, দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, গল্পের শেষটা ছিল হতাশাজনক। দেখো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, এর মধ্যে কোনো এমফ্যাসিস নেই। আমরা এই সাবজেক্টকে এমফ্যাসিস করে ক্লেপ্ট সেন্টেন্স বানাবো। কিভাবে দেখো, ঠিক কমপ্লিমেন্টের জায়গায় এই সাবজেক্টটা বসিয়ে দেবো, দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। কী হবে, ইট ওয়াজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি দ্যাট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, গল্পের শেষটাই ছিল হতাশাজনক। লক্ষ্য করো এখানে হস্যই এই অক্ষরটার দ্বারা এই গল্পের শেষটা এটাকে এমফ্যাসিস করা হচ্ছে। পরের বাক্যটা দেখো, ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। দেখো এই বাক্যের মধ্যে কোনো এমফ্যাসিস নেই। এবারে আমরা এই ইউকে এমফ্যাসিস করতে চাই, তাহলে কি করব, ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসিয়ে দেবো। কি হবে, ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। দেখো এই তুমি এই শব্দটার উপর জোর দেওয়া হচ্ছে এই হস্যই অক্ষরটার দ্বারা। পরের বাক্যটা দেখো, ইউ স্পোক টু মাই ফাদার অন দ্য ফোন, তুমি ফোনে আমার বাবার সাথে কথা বলেছিলে। দেখো এই বাক্যটার মধ্যে কোনো এমফ্যাসিস নেই। এই বাক্যটায় আমরা এমফ্যাসিস করতে চাই এই মাই ফাদারকে। কিভাবে করব, ইট ওয়াজ মাই ফাদার দ্যাট ইউ স্পোক অন দ্য ফোন। দেখো মাই ফাদারকে এমফ্যাসিস করা হচ্ছে, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসানো হয়েছে। আর এই সেন্টেন্সের বাদবাকি অংশটা দেখো রিলেটিভ ক্লসের মধ্যে বসানো হয়েছে। তাহলে এর বাংলা অর্থটা কী দাঁড়াবে, আমার বাবাই ছিল যার সাথে তুমি ফোনে কথা বলেছিলে। এবারে পরের বাক্যটা দেখো, দিস ফ্লাওয়ার্স ব্লুম ইন উইন্টার, এই ফুলগুলো শীতকালে ফোটে। দেখো এই বাক্যটার মধ্যে কোনো এমফ্যাসিস নেই। আমরা এই দিস ফ্লাওয়ার এই সাবজেক্টটাকে এমফ্যাসিস করতে চাই, তাহলে কীভাবে হবে, ইট ইজ দিস ফ্লাওয়ার দ্যাট ব্লুম ইন উইন্টার। এক্ষেত্রে দেখো টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। এখানে ইজ কেন ব্যবহার করা হলো, দেখো এখানে ভার্বটা লক্ষ্য করো প্রেজেন্টে আছে, তার জন্য এখানে ইজ ব্যবহার করা হলো। আর দিস ফ্লাওয়ার হচ্ছে কমপ্লিমেন্ট, যেহেতু দিস ফ্লাওয়ারের ওপর এমফ্যাসিস করা হচ্ছে তার জন্য দেখো কমপ্লিমেন্টে বসানো হলো। আর বাদবাকি অংশটা দেখো রিলেটিভ ক্লসের মধ্যে বসানো হয়েছে। এর বাংলা অর্থটা হচ্ছে এই ফুলগুলোই শীতকালে ফোটে, অন্য কোনো নয়, এই ফুলগুলোই ফোটে। আবার দেখো যদি আমরা ইন উইন্টার, দেখো এটা সময় বোঝাচ্ছে, এই টাইমকে যদি আমরা এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ইজ উইন্টার দ্যাট কিংবা হোয়েন যে কোনো একটা ব্যবহার করা যায়, দিস ফ্লাওয়ার্স ব্লুম, শীতকালেই এই ফুলগুলো ফোটে, অন্য কালে নয়, শীতকালেই ফোটে। এবারে দেখো, জন স্টোল আ বুক ফ্রম দ্য লাইব্রেরি লাস্ট উইক, জন গত সপ্তাহে লাইব্রেরি থেকে একটা বই চুরি করেছিল। এখানে দেখো জন হচ্ছে সাবজেক্ট, স্টোল হচ্ছে ভার্ব, আর বুক হচ্ছে অবজেক্ট, ফ্রম দ্য লাইব্রেরি দেখো প্লেস বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার দেখো লাস্ট উইক এটা টাইম বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আমরা এই বাক্যের এই ভার্ব ছাড়া এই বাদবাকি এলিমেন্টগুলোকে এমফ্যাসিস করে
আমরা ক্লেপস সেন্টেন্স বানাবো। আমরা যদি প্রথমে জনকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ জন হু স্টোল আ বুক ফ্রম দ্য লাইব্রেরি লাস্ট উইক। এখানে দেখো জনই গত সপ্তাহে লাইব্রেরি থেকে একটা বই চুরি করেছিল। এখানে নিউ ইনফরমেশান হচ্ছে সাবজেক্ট অর্থাৎ জন। আমরা ইতিমধ্যেই জানতাম একটা বই চুরি হয়েছিল এবং এখন আমরা জানতে পাচ্ছি যে জন হচ্ছে চোর। আমি একটু আগেই বলেছি যে কমপ্লিমেন্ট হচ্ছে নিউ ইনফরমেশান, এখানে নিউ ইনফরমেশান হচ্ছে জন। ঠিক দেখো কমপ্লিমেন্টের জায়গায় রাখা হয়েছে। এবারে দেখো যদি আমরা বুককে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ আ বুক দ্যাট জন স্টোল ফ্রম দ্য লাইব্রেরি লাস্ট উইক। গত সপ্তাহে লাইব্রেরি থেকে জন একটা বই চুরি করেছিল। দেখো এই হর্ষই এই অক্ষরটার দ্বারা এই বইকে এমফ্যাসিস করা হচ্ছে। এখানে নিউ ইনফরমেশান হচ্ছে বুক। আমরা ইতিমধ্যেই জানতাম যে জন গত সপ্তাহে লাইব্রেরি থেকে কিছু একটা চুরি করেছিল এবং এখন জানতে পারলাম যে সেটা ছিল বই। এই বই হচ্ছে নিউ ইনফরমেশান, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় রাখা হয়েছে। আবার দেখো যদি আমরা লাস্ট উইক এই অ্যাডভার্বিয়ালটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে সেন্টেন্সটা এভাবে হবে, ইট ওয়াজ লাস্ট উইক দ্যাট জন স্টোল আ বুক ফ্রম দ্য লাইব্রেরি। গত সপ্তাহে জন লাইব্রেরি থেকে বইটা চুরি করেছিল। এখানে নিউ ইনফরমেশান হচ্ছে টাইম। আমরা আগেই জানতাম যে জন লাইব্রেরি থেকে একটা বই চুরি করেছিল এবং এখন জানতে পারলাম যে জন চুরিটা গত সপ্তাহে করেছিল। তাহলে দেখো গত সপ্তাহ হচ্ছে নিউ ইনফরমেশান, ঠিক দেখো কমপ্লিমেন্টের জায়গায় রাখা হয়েছে। আবার দেখো যদি আমরা ফ্রম দ্য লাইব্রেরি এই অ্যাডভার্বিয়ালটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ ফ্রম দ্য লাইব্রেরি দ্যাট জন স্টোল আ বুক লাস্ট উইক। লাইব্রেরি থেকেই জন গত সপ্তাহে একটা বই চুরি করেছিল। এখানে নিউ ইনফরমেশান হচ্ছে প্লেস। আমরা আগেই জানতাম যে জন গত সপ্তাহে একটা বই চুরি করেছিল এবং এখন জানতে পারলাম যে এটা লাইব্রেরি থেকে চুরি হয়েছিল। এবারে দেখো মিনা এট দ্য পিজা লাস্ট উইক। মিনা এখানে দেখো রাত্রি হয়ে গেছে, এখানে গত রাত্রে হবে। মিনা গত রাত্রে পিজা খেয়েছিল। এখানে যদি আমরা এই মিনা শব্দটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ মিনা হু এট দ্য পিজা লাস্ট নাইট। মিনাই গত রাত্রে পিজা খেয়েছিল। এখানে দেখো মিনা শব্দটাকে এমফ্যাসিস করা হচ্ছে। আবার যদি আমরা এই পিজাকে এমফ্যাসিস করতে চাই অর্থাৎ অবজেক্টকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ দ্য পিজা দ্যাট মিনা এট লাস্ট নাইট। মিনা গত রাত্রে পিজাই খেয়েছিল, অন্য কিছু খায়নি, পিজাই খেয়েছিল। আবার যদি আমরা লাস্ট নাইট এই টাইমকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ দ্য লাস্ট নাইট দ্যাট মিনা এট পিজা। মিনা গত রাত্রেই পিজা খেয়েছিল, অন্য কোনো সময় নয়, গত রাত্রেই খেয়েছিল। এই গত রাত্রিকে এখানে এমফ্যাসিস করা হচ্ছে। আবার দেখো মেরি টুক হার মাদার টু আ রেস্টুরেন্ট লাস্ট নাইট। দেখো এই বাক্যটার বাংলা কী হবে, মেরি তার মাকে গত রাত্রে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। এখানে দেখো মেরি হচ্ছে সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, হার মাদার হচ্ছে অবজেক্ট, টু আ রেস্টুরেন্ট দেখো প্লেস বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, লাস্ট নাইট হচ্ছে টাইম। এবারে আমরা মেরিকে এমফ্যাসিস করব, তাহলে বাক্যটা কীভাবে হবে, ইট ওয়াজ মেরি হু টুক হার মাদার টু আ রেস্টুরেন্ট লাস্ট নাইট। মেরি গত রাত্রে তার মাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। আবার যদি আমরা হার মাদার এই অবজেক্টটাকে এমফ্যাসিস করি তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ হার মাদার দ্যাট মেরি টুক টু আ রেস্টুরেন্ট লাস্ট নাইট। মেরি তার মাকেই গত রাত্রে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। দেখো এই হর্ষই অক্ষরটা দিয়ে এই মাকে এমফ্যাসিস করা হচ্ছে। আবার যদি আমরা টু আ রেস্টুরেন্ট এই অ্যাডভার্বিয়ালটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ টু আ রেস্টুরেন্ট দ্যাট মেরি টুক হার মাদার লাস্ট নাইট। মেরি তার মাকে গত রাত্রে রেস্টুরেন্টেই নিয়ে গিয়েছিল। আবার যদি আমরা লাস্ট নাইটকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ লাস্ট নাইট দ্যাট মেরি টুক হার মাদার টু আ রেস্টুরেন্ট। মেরি তার মাকে গত রাত্রেই একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। আমরা দেখব WH ক্লেপস সেন্টেন্স। এর আরেকটা অর্থ হচ্ছে সিউডো ক্লেপস সেন্টেন্সেস। কী কী ব্যবহার করা হয়, দ্য থিং দ্যাট, দ্য পার্সন হু, দ্য প্লেস হোয়ার, দ্য রিজন হোয়াই, হোয়াট ক্লসেস। এবারে এক্সাম্পল দেখো, দ্য ম্যান হু কেম টু সি মি ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। যে লোকটা গতকাল আমার সাথে দেখা করতে এসেছিল সে আমার বন্ধু। এখানে দেখো ম্যান
আর মাই ফ্রেন্ড একই ব্যক্তি বোঝাচ্ছে। এখানে দেখো দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর হু কেম টু সি মি ইয়েস্টারডে, এই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে দেখো স্ট্রাকচারটা লক্ষ্য করো, দ্য ম্যান হু কেম টু সি মি ইয়েস্টারডে, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো মাই ফ্রেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে মাই ফ্রেন্ডকে এমফ্যাসিস করা হচ্ছে, তার জন্য দেখো কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। বাক্যটা দেখো, দ্য প্লেস হোয়ার আই ওয়েন্ট ইয়েস্টারডে ইজ মাই বার্থ প্লেস, কিংবা দ্য প্লেস দ্যাট আই ওয়েন্ট টু ইয়েস্টারডে ইজ মাই বার্থ প্লেস, যে স্থানে কাল আমি গিয়েছিলাম সেটা আমার জন্মস্থান। এই দুটো বাক্যের পার্থক্য লক্ষ্য করো। প্রথম বাক্যে দেখো হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় বাক্যে দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আবার দেখো প্রথম বাক্যে কোনো প্রিপোজিশন বসেনি, আর দ্বিতীয় বাক্যে দেখো টু প্রিপোজিশন বসেছে। কেন? দেখো প্রিপোজিশনের অবজেক্ট কখনোই রিলেটিভ অ্যাডভার্ব হতে পারে না, কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট কিন্তু রিলেটিভ প্রোনাউন হতে পারে, তার জন্য দেখো এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবারে স্ট্রাকচারটা দেখো, দ্য প্লেস হোয়ার আই ওয়েন্ট ইয়েস্টারডে, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো মাই বার্থ প্লেস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে মাই বার্থ প্লেস এই শব্দগুচ্ছকে এমফ্যাসিস করা হচ্ছে, তার জন্য দেখো এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। বাক্যটা দেখো, আই হেট লাইং, আমি মিথ্যা কথা বলা ঘৃণা করি। দেখো এই বাক্যটার মধ্যে কোনো এমফ্যাসিস নেই। এবারে এই বাক্যটা দেখো, দ্য থিং আই হেট ইজ লাইং, এখানে দেখো এই থিংয়ের পরে তোমরা দ্যাট কিংবা হুইচ বসাতেও পারো, নাও বসাতে পারো, না ব্যবহার করলে কোনো প্রবলেম নেই। তাহলে বাংলা অর্থটা কী হলো? যে জিনিসটা আমি ঘৃণা করি তা হলো মিথ্যা কথা বলা। এখানে দেখো লাইং হচ্ছে জিরান, এই জিরান্ডের ওপর এখানে এমফ্যাসিস করা হচ্ছে, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসে। বাক্যটা দেখো, হি স ইয়োর ড্যাড, সে তোমার বাবাকে দেখেছিল। যদি আমরা এই বাক্যে ইয়োর ড্যাড এই ফ্রেজটাকে যদি আমরা এমফ্যাসিস করতে চাই, তাহলে বাক্যটা এভাবে লিখতে পারি, দ্য পারসন হুম কিংবা দ্যাট হি স ওয়াজ ইয়োর ড্যাড, যে ব্যক্তিকে সে দেখেছিল সে ছিল তোমার বাবা। এখানে দেখো দ্য পারসন হুম হি স, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো ইয়োর ড্যাড হচ্ছে কমপ্লিমেন্ট। যেহেতু ইয়োর ড্যাড এটাকে আমরা ফোকাস করছি, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। পরের বাক্যটা দেখো, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15th আগস্ট 1947, ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। এখানে যদি আমরা 15th আগস্ট 1947 এই টাইমটাকে যদি আমরা ফোকাস করতে চাই, তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য ডে হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ 15th আগস্ট 1947, যে দিনটায় ভারত স্বাধীনতা লাভ করেছিল সেটা হলো 1947 সালের 15ই আগস্ট। লক্ষ্য করো 15th আগস্ট 1947 এই অংশটুকু দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় রাখা হয়েছে। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, দ্য ডে দ্যাট ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন ওয়াজ 15th আগস্ট 1947। এক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করো, এখানে দেখো হোয়েন রিলেটিভ অ্যাডভার্ব বসানো হয়েছে, তার জন্য দেখো এখানে কোনো প্রিপোজিশন বসেনি। দেখো এখানে 15th আগস্ট 1947-এর আগে অন প্রিপোজিশন ছিল, কিন্তু এখানে অন ব্যবহার করা হয়নি। কিন্তু যখন আমরা দ্যাট বসাচ্ছি রিলেটিভ প্রোনাউন, তখন কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সের পরে এই অন প্রিপোজিশন বসানো হয়েছে। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্সের পরে অন ছিল, এখানেও দেখো ইন্ডিপেন্ডেন্সের পরে অন ব্যবহার করা হলো। যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট রিলেটিভ প্রোনাউন হতে পারে, কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট রিলেটিভ অ্যাডভার্ব হবে না। বাক্যটা দেখো, আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ডিউ টু ইলনেস। এখানে যদি আমরা এই ইলনেসকে ফোকাস করতে চাই, তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য রিজন হোয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ওয়াজ ইলনেস, যে কারণে আমি মিটিংয়ে অনুপস্থিত ছিলাম সেটা হলো অসুস্থতা। দেখো এখানে ইলনেসকে ফোকাস করা হচ্ছে, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় রাখা হয়েছে। পরের বাক্যটা দেখো, আই লাইক ইটিং আইসক্রিম দ্য মোস্ট, আমি আইসক্রিম খাওয়া সব থেকে পছন্দ করি। দেখো এখানে যদি আমরা এই আইসক্রিমকে ফোকাস করতে চাই, তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, হোয়াট আই লাইক মোস্ট ইজ ইটিং আইসক্রিম, যা আমি সব থেকে পছন্দ করি সেটা হলো আইসক্রিম খাওয়া। এখানে দেখো হোয়াট আই লাইক মোস্ট এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব,
আর বি ভার্বের পরে দেখো ইটিং আইসক্রিম, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো এই অংশটুকু আমাদের ফোকাস করা হচ্ছে, তার জন্য দেখো কমপ্লিমেন্টে রাখা হয়েছে। পরের বাক্যটা দেখো, আই নিড ইয়োর হেল্প টু ফুলফিল মাই উইশ, আমার ইচ্ছা পূরণ করতে তোমার সাহায্য প্রয়োজন। এখানে যদি আমরা ইয়োর হেল্প এই অংশটুকুকে ফোকাস করতে চাই তাহলে বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, হোয়াট আই নিড টু ফুলফিল মাই উইশ ইজ ইয়োর হেল্প, আমার ইচ্ছা পূরণ করতে আমার যা প্রয়োজন সেটা হলো তোমার সাহায্য। এটা দেখো, আই ওয়ান্ট ইয়োর সাপোর্ট, আমার তোমার সমর্থন চাই। দেখো এই বাক্যের মধ্যে আমরা যদি ইয়োর সাপোর্ট এই অংশটুকুকে ফোকাস করতে চাই তাহলে আমরা বাক্যটাকে এভাবে লিখতে পারি, হোয়াট আই ওয়ান্ট ইজ ইয়োর সাপোর্ট, আমি যা চাই সেটা হলো তোমার সমর্থন। দেখো ইয়োর সাপোর্টকে ফোকাস করা হচ্ছে, ঠিক দেখো কমপ্লিমেন্টের জায়গায় বসানো হয়েছে। এবার পরের বাক্যটা দেখো, আই লাইক হার স্মাইল, আমি তার হাসি পছন্দ করি। দেখো আমরা যদি হার স্মাইল এই অংশটুকুকে ফোকাস করতে চাই তাহলে আমরা এভাবে ক্লেপ সেন্টেন্স করতে পারি, হোয়াট আই লাইক ইজ হার স্মাইল, যা আমার পছন্দ তা হলো তার হাসি। এর বাক্যটা দেখো, আই ডিসলাইক ওয়ার্কিং অন দ্য উইকেন্ড, সপ্তাহান্তে আমি কাজ করা অপছন্দ করি। এখানে দেখো ডিসলাইক ভার্বের অবজেক্ট হচ্ছে ওয়ার্কিং অন দ্য উইকেন্ড, এই অবজেক্টটাকে যদি আমরা ফোকাস বা এমফ্যাসিস করতে চাই তাহলে আমরা বাক্যটাকে এভাবে লিখতে পারি, হোয়াট আই ডিসলাইক ইজ ওয়ার্কিং অন দ্য উইকেন্ড, যা আমি অপছন্দ করি সেটা হলো সপ্তাহান্তে কাজ করা। দেখো এখানে ওয়ার্কিং অন দ্য উইকেন্ড এই অংশটুকুকে হাইলাইট করা হচ্ছে, তার জন্য দেখো ঠিক কমপ্লিমেন্টের জায়গায় বসানো হয়েছে। আরও বাক্য দেখো, মেরি টুক হার মাদার টু আ টেম্পল, মেরি তার মাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। এখানে দেখো এখানে যদি আমরা এই ভার্বকে এমফ্যাসিস করতে চাই তাহলে আমরা বাক্যটাকে এভাবে লিখতে পারি, হোয়াট মেরি ডিড ওয়াস টু টেক হার মাদার টু আ টেম্পল। এখানে দেখো এই টুটা কিন্তু অপশনাল, টুটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে বাংলা অর্থটা কী হলো, মেরি যা করেছিল সেটা হলো তার মাকে মন্দিরে নিয়ে যাওয়া। এখানে দেখো ভার্বকে এমফ্যাসিস করা হচ্ছে। এর আগে তোমরা লক্ষ্য করেছো ইট ক্লেপ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বকে কিন্তু এমফ্যাসিস করা যেত না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ভার্বকে এমফ্যাসিস করতে পারি। বাক্যটা দেখো, সি বিকেম আ প্রাইম মিনিস্টার। এখানে দেখো প্রাইম মিনিস্টার হচ্ছে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটাকে যদি আমরা এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটা আমরা এভাবে লিখব, হোয়াট সি বিকেম ইজ আ প্রাইম মিনিস্টার। এখানে দেখো কমপ্লিমেন্টকে এমফ্যাসিস করা হলো, ঠিক দেখো কমপ্লিমেন্টের জায়গায় রাখা হলো। পরের বাক্যটা দেখো, দ্য নিউজ কস্ট প্যানিক অ্যামং অল, খবরটা সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। দেখো এখানে যদি আমরা এই ভার্বকে এমফ্যাসিস করতে চাই তাহলে বাক্যটাকে আমরা এভাবে করতে পারি, হোয়াট দ্য নিউজ ডিড ওয়াস টু, এই টুটা কিন্তু অপশনাল, তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, কজ প্যানিক অ্যামং অল, খবরটা যা করেছিল সেটা হলো সকলের মধ্যে আতঙ্ক ঘটানো। এখানে দেখো ভার্বকে এমফ্যাসিস করা হলো।